প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব রেজোনেন্স ইন ইলেকট্রিক্যাল সার্কিট, অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে রেজোনেন্স কি এই বিষয়টা নিয়ে। রেজোনেন্স শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত, যার বাংলা শব্দ হচ্ছে অনুনাদ। এটা আমরা অনেকে ফিজিক্সে পড়েছি। এটা শব্দের কম্পাঙ্কের সাথে বা শব্দের কম্পনের সাথে একটা জড়িত এমন একটা বিষয়। কিন্তু আমরা আজকে যেই রেজোনেন্সটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে জড়িত এমন একটা বিষয়। রেজোনেন্স দুই ধরনের সার্কিটে হয়, একটা হচ্ছে সিরিজ সার্কিট আর একটা প্যারালাল সার্কিট। কিন্তু যে কোনো সিরিজ সার্কিটে রেজোনেন্স সংঘটিত হবে না। রেজোনেন্স সংঘটিত হওয়ার জন্য কমপক্ষে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর ওই সার্কিটে থাকতেই হবে। তার মানে আমি যদি কোনো সার্কিটকে রেজোনেন্স সার্কিট বলতে চাই, তাহলে সেই সার্কিট গঠিত হতে হবে অবশ্যই একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর, আর তার সাথে তো অবশ্যই রোধ থাকবে। তার মানে আমি বলতে পারি রেজোনেন্স হচ্ছে আরএলসি সার্কিটে সংঘটিত হয়। নর্মাল যে কোনো ধরনের রেজিস্টর এবং ইন্ডাক্টর জনিত কোনো সার্কিটে আমি রেজোনেন্স পাবো না, অথবা রেজিস্টর এবং ক্যাপাসিটর জনিত সার্কিটে রেজোনেন্স সংঘটিত হওয়া সম্ভব না। রেজোনেন্স তখনই সংঘটিত হবে যখন একটা সার্কিটের মধ্যে কি থাকবে, ইন্ডাক্টর এবং কমপক্ষে একটা ক্যাপাসিটর থাকতে হবে। একটা ক্যাপাসিটর বা একটা ইন্ডাক্টর থাকলেই চলে, আর একাধিক থাকলে তো কোনো সমস্যা নেই। এবার আসো কোন কন্ডিশনে আমি একটা সার্কিটকে রেজোনেন্স সার্কিট বলবো। এটা তো আমি নরমালি একটা আরএলসি সিরিজ সার্কিট অঙ্কন করেছি। তাহলে এটা নরমাল একটা আরএলসি সিরিজ সার্কিট কখন সে রেজোনেন্স সার্কিট হিসেবে কাজ করবে, আর রেজোনেন্সটাই সিরিজ সার্কিটের মধ্যে কোন বিষয়টাকে বলবো সেটা আমরা এখন আলোচনা করছি। একটা আরএলসি সিরিজ সার্কিটের মধ্যে এসি ভোল্টেজ প্রয়োগ করার ফলে সেখানে কারেন্ট প্রবাহিত হবে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে আমি কি করলাম, এসি ভোল্টেজ প্রয়োগ করলাম, এটা ভি। তাহলে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হলো আই। এখন কারেন্ট যখন রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এদের মধ্য দিয়ে যাবে, তখন এদের প্রত্যেকে কি করবে, এর তো রেজিস্টর থাকবে একটা বাধা, আর এই ইন্ডাক্টর যে বাধা তার নাম কি বলবো, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল। আর এই ক্যাপাসিটর তার যে বাধা তাকে বলবো হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সসি। একটা সার্কিট বা একটা সিরিজ সার্কিটকে তখনই আমি রেজোনেন্স সার্কিট বলতে পারবো যখন এই সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হয়। তার মানে আমি বলতে চাচ্ছি এই ধরো একটা সিরিজ সার্কিট, এটা একটা সিরিজ সার্কিট, আর এখানে রেজিস্টরের মান হচ্ছে 10 ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তার মান ধরলাম হচ্ছে 25 ওহম, এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স তার মান কত, 25 ওহম। তাহলে কি ঘটলো, এই সিরিজ সার্কিটের মধ্যে এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সসি কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে যখন কোন একটা সিরিজ সার্কিটের মধ্যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান সমান হয়, তখন সেই সার্কিটকে বা সেই সিরিজ সার্কিটকে বলবো হচ্ছে সিরিজ রেজোনেন্স সার্কিট। তাহলে আমি সংজ্ঞাটাকে জাস্ট একটু বোর্ডে লিখছি, লক্ষ্য করো কি বললাম, যে এক্সএল ইকুয়ালস টু এক্সসি হতে হবে। প্রথম শর্ত কি, অবশ্যই অন্ততপক্ষে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, শুধুমাত্র ইন্ডাক্টর আর ক্যাপাসিটর থাকলেই আমি কি রেজোনেন্স সার্কিট বলতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সসি সমান না হচ্ছে। তাহলে এখন ধরলাম এই সার্কিটে এক্সএল 25, এক্সসি 25 ওহম। তোমার রেজিস্ট্যান্সের মান যাই হোক না কেন, রেজিস্ট্যান্সের মান 5 হোক, 2 হোক, 10 হোক, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট শুধুমাত্র এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান কিনা। এটা এরকম না বাধ্যতামূলক 25 হইতে হবে, আমি জাস্ট ধরেছি 25, এইটা 10, এটাও 10 হইতে পারে, এইটা 5, এটা 5 হইতে পারে। জাস্ট এক কথা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সমান হবে। এখন দেখো তাহলে টোটাল সার্কিটের মধ্যে রিঅ্যাকট্যান্স যেহেতু সমান, এক্সএল মাইনাস এক্সসি এই পাশে নিয়ে আসলাম ইকুয়ালস টু 0। তার মানে কি, এদের ব্যবধান কত হবে, 0 হবে। অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেহেতু সমান, তাই এদের পার্থক্য কত, 0। তাহলে এদের পার্থক্য 0 মানে কি বোঝাচ্ছে, এদের পার্থক্য 0 মানে বোঝাচ্ছে সার্কিটের মধ্যে কোনো ধরনের এখানে কি রেজিস্ট্যান্স বা রোধ হিসেবে কাজ করবে না। অর্থাৎ
এই দুজন সার্কিটে থাকবে কথা সত্য, কিন্তু এটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ হবে। দেখো কেমন দেখাচ্ছে, আমি চিত্রটাকে জাস্ট একটু পরিমার্জন করে একে বোঝাচ্ছি। এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স দুটো যেহেতু সমান, তাহলে এওই সার্কিটের মধ্যে নেই, এওই সার্কিটের মধ্যে নেই, তাহলে এটা একটা শর্ট সার্কিট বোঝাবে। কারণ যেহেতু এদের দুজনের পার্থক্য শূন্য, তার মানে এদের দুইজনকে কি করবে, পরস্পর পরস্পর সমান বিধায় একজন একজনকে কি করবে, কাট করবে, দুজন চলে যাবে, এবং তাই এদের মান কত, শূন্য, মানে শূন্যের ন্যায় আচরণ করবে। তার মানে এরা কোনো বাধাই দিবে না, এরা একটা শর্ট সার্কিটের ন্যায় আচরণ করবে। দেখো এখানে ছিল একটা ইন্ডাকটেন্স, আর এখানে কি ছিল, এখানে একটা ইন্ডাকটেন্স ছিল, সে চলে গেছে, আর এখানে একটা ক্যাপাসিটেন্স ছিল, সেও চলে গেছে। তার মানে কি, একটা শর্ট পথ, একটা শর্ট সার্কিট হিসেবে সে কি করলো, কাজ করলো, শর্ট পাথ। তার মানে এখানে কি হলো, এখানে হচ্ছে x ইকুয়ালস টু 0, x মানে xt বলতে পারি আমি, এখানে আমি এটাকে xt লিখতে পারি, xt মানে হচ্ছে টোটাল রিঅ্যাকট্যান্স, টোটাল রিঅ্যাকট্যান্স এর মান কত, 0। তার মানে টোটাল রিঅ্যাকট্যান্স এর মান যেহেতু 0, তাহলে এটা শর্ট পথ হিসেবে কাজ করলো। এখন যেহেতু এখানে কোনো ধরনের রিঅ্যাকট্যান্স নাই, তাহলে এই জিনিসটা লক্ষ্য করো, এই সার্কিটটা আসলে কেমন মনে হচ্ছে, সার্কিটটা একদম পিওর একটা রেজিস্টিভ সার্কিটের মতো আচরণ করবে। এই দেখো এখানে অন্য কেউ নাই, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তো দুজন পরস্পর সমান হওয়াতে তারা পরস্পরকে বিচ্ছিন্ন করলো, তারা এখানে নাই, একটা শর্ট পথ হিসেবে কাজ করতেছে। আর এখানে এই সার্কিটের মধ্যে শুধুমাত্র কে আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, তাই না? তাহলে রেজিস্ট্যান্স ছাড়া এই সার্কিট আর কেউ এখানে নাই। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, এখানে কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেই বৈশিষ্ট্যগুলো আমি ধারাবাহিকভাবে এখানে লিখবো। প্রথমটা দেখো, প্রথম বৈশিষ্ট্য তো জানি, এক্সেল সমান কত হইতে হবে, এক্সএ হইতে হবে, এটা হলো আমাদের প্রথম বৈশিষ্ট্য। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য, এই সার্কিটের ইম্পিডেন্সের মান সর্বনিম্ন হয়ে গেল। কেন ইম্পিডেন্সের মান সর্বনিম্ন হলো একটু দেখি। একটা আরএলসি সিরিজ সার্কিট, তার ইম্পিডেন্সের ফর্মুলা কি ছিল, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। আরএলসি সিরিজ সার্কিট ইম্পিডেন্স Z ইকুয়ালস টু আমরা জানতাম এরকম, √R² প্লাস XL মাইনাস XC হোল স্কয়ার। এটা হচ্ছে সিরিজ সার্কিট ইম্পিডেন্সের ফর্মুলা। তাহলে এখানে মানগুলো বসাই, R² প্লাস XL আর XC কি সমান, কারণ আমরা জানি XL সমান কি XC, তাহলে XL রাখলাম, আর XC এর পরিবর্তে এটাকে আমি কি দিলাম, XL বানিয়ে নিলাম, কারণ XL আর XC সমান, তাই XC এর পরিবর্তে XL দিলাম। পরের লাইন R² প্লাস এটা হবে 0², তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, √R², আর এখানে Z, তার মানে Z ইকুয়ালস টু কি বলতে পারি, Z ইকুয়ালস টু আমি বলতে পারি √R বর্গ যে কাটা যায় R। তার মানে এই সার্কিটে ইম্পিডেন্স সর্বনিম্ন, এই সার্কিটে ইম্পিডেন্স বলতে অন্য কোনো ইম্পিডেন্স নাই, শুধুমাত্র রেজিস্ট্যান্স ছাড়া। এই যে আমরা এখানে দেখলাম কি, এই সার্কিটে রেজিস্ট্যান্স ছাড়া অন্য কোনো ধরনের ইম্পিডেন্স নাই, তার মানে এই সার্কিটে ইম্পিডেন্স এই সার্কিটের রেজিস্ট্যান্সের সমান। তাহলে একটা আরএলসি সিরিজ সার্কিটে যদি আমার প্রশ্নের উল্লেখ থাকে, একটা আরএলসি সিরিজ সার্কিট প্রশ্নে দেওয়া থাকে, এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আমি বিবেচনা না করে আমি বলতে পারি এই সার্কিটের ইম্পিডেন্স কত, এই সার্কিটের ইম্পিডেন্স হচ্ছে আমার প্রদত্ত রেজিস্ট্যান্সের সমান, তাহলে বলবো Z ইকুয়ালস টু R। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। তাহলে 2 নাম্বার শর্ত পুরো অংশটুকু না লিখে আমি লিখবো Z সমান R। এখন দেখবো এই সার্কিটের কারেন্ট কত। 3 নাম্বার কন্ডিশন, এই সার্কিটের কারেন্ট কত, এই সার্কিটে কারেন্ট হবে সর্বোচ্চ, কারণ কি, কোন একটা সার্কিটে ইম্পিডেন্স যদি সর্বনিম্ন হয় তাহলে কারেন্ট সর্বোচ্চ, এটা স্বাভাবিক। আমরা কারেন্টের এখানে আই নট দিলাম, এটা আই নট দ্বারা বোঝাচ্ছে আই মানে কারেন্ট, আর এখানে নট দেওয়ার অর্থ হচ্ছে রেজোনেন্ট, ঠিক আছে, এটাকে হচ্ছে রেজোনেন্স কারেন্ট বোঝায়। তাহলে আই নট মানে হচ্ছে রেজোনেন্স কারেন্ট, রেজোনেন্স কারেন্টের মান হবে V/Z0, Z0 মানে রেজোনেন্স ইম্পিডেন্স। তাহলে এখানে Z0 এর মান কত আসবে, V0 তো V0, আর আমরা কি জানি এখানে Z0 বলতে Z একই কথা, আমি জাস্ট নটটা দেই নাই, Z ইকুয়ালস টু R। তাহলে Z0 এর পরিমাণ আমি কি বসালাম, এখানে R বসালাম। তাহলে এখন দেখো, আগে ইম্পিডেন্স থাকতো, ইম্পিডেন্স মানে কি হইতো একটু দেখাই সূত্রটা, V থাকতো এরকম, আর এটা মান থাকতো হচ্ছে R² প্লাস XL মাইনাস XC হোল স্কয়ার √R এরকম থাকতো নরমাল কন্ডিশনে এরকম থাকতো। তাহলে ভোল্টেজ মনে করো কম ছিল, ধরো ভোল্টেজের মান ছিল হচ্ছে 200 ভোল্ট ধরলাম,
ভোল্টেজের মান কত 200 ভোল্ট, আর টোটাল রেজিস্ট্যান্সের মান ছিল কত 100 ওহম। তাহলে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার। এবার চিন্তা করো রেজোনেন্স কন্ডিশনে যেহেতু আমার রেজিস্ট্যান্সের অন্য কেউ নাই, ধরো আমার রেজিস্ট্যান্স কত ছিল এখানে 10 ওহম ছিল, তাহলে রেজোনেন্স কন্ডিশনে আমার কারেন্টটা কত, এটা কিন্তু নরমাল কন্ডিশনের কারেন্ট ধরলাম। এখন আমি কি করব, রেজোনেন্স কন্ডিশনে কারেন্ট বসাবো, ভি বাই এখানে জেড নটের পরিবর্তে কি বসাবো ফেলবো আমরা আর, জেড এর পরিবর্তে কি বসাবো আর, কারণ এখানে জেড এর এই রিঅ্যাক্টিভ অংশটুকু নাই, অর্থাৎ জেড সমান কত আর। কোন কন্ডিশনে, রেজোনেন্স কন্ডিশনে। মান বসাই, ভোল্টেজ কত ছিল, ভোল্টেজ তো 200, কারণ ভোল্টেজে কোনো পরিবর্তন হয়নি, আর রেজিস্ট্যান্স ইম্পিডেন্সটা এখন কমে গেছে, কারণ এই দুটো অংশ ধরো বাদ দেওয়াতে এই শুধু এখানে ইম্পিডেন্স হিসেবে কি আছে রেজিস্ট্যান্স, তাহলে এখানে 10 দিলাম, তাহলে টোটাল ক্যালকুলেশন করলে মান আসবে কত 20 এম্পিয়ার। তার মানে কারেন্টটা কি বেড়ে গেল না, আগে ছিল 2 এম্পিয়ার এখন হচ্ছে কত 20 এম্পিয়ার। তার মানে হচ্ছে রেজোনেন্স কন্ডিশনে কারেন্টের মান সর্বোচ্চ হবে। শিক্ষার্থীরা এবার দেখব এই সার্কিটের রেজোনেন্স কন্ডিশনে রিঅ্যাক্টিভ ভোল্টেজের মান কত। রিঅ্যাক্টিভ ভোল্টেজের মান কিন্তু এই সার্কিটে 0 হবে। কেন, রিঅ্যাক্টিভ ভোল্টেজ ড্রপ বলতে বুঝবো ভিএল আর হচ্ছে ভিসি, এই দুটোর যোগফল কত। যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে কারেন্ট কি সমান থাকবে, তাহলে সিরিজ সার্কিটে কারেন্ট যদি সমান থাকে আর এইটার মান এক্সএল এর এক্সির মান যদি সমান থাকে, এক্সএল আর এক্সির মান যদি কি থাকে সমান থাকে, ধরো এটা কত দিছিলাম আমি 25 ওহম, এটা কত 25 ওহম, তাহলে এখন এটা কারেন্ট দিলাম হচ্ছে 2 এম্পিয়ার, তাহলে এটা ভোল্টেজ ড্রপ, রিঅ্যাক্টিভ ভোল্টেজ ড্রপটা কত আসবে, VL equals to I into XL, I into XL, তাহলে I এর মান হচ্ছে 2 আর XL হচ্ছে 25, তার মানে কত ভোল্ট 50 ভোল্ট। আবার VC I into XC, তাহলে 2 ইনটু এটার মানে কত 25, তার মানে কত ভোল্ট, এটা 50 ভোল্ট দাঁড়াচ্ছে। তার মানে কি বুঝলাম, দুইটাই কি ভোল্টেজ সমান থাকবে, কারণ একই কারেন্ট প্রবাহিত হচ্ছে যেহেতু সিরিজ সার্কিট, তাহলে ভোল্টেজ যেহেতু দুইটা সমান এবং ভোল্টেজ কিন্তু একটা আরেকটার বিপরীত দিকে অবস্থান করে, ভোল্টেজ দুইটা সমান কিন্তু তাদের অবস্থান কি একটা আরেকটার বিপরীত, একটা আরেকটা থেকে 180 ডিগ্রি ডিফারেন্সে কাজ করে। তাহলে আমি ভেক্টর ডায়াগ্রামটা দেখো, এখানে কি দেখাচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে সার্কিটের আই, কারণ সিরিজ সার্কিট কি সমান থাকবে, সিরিজ সার্কিটে সবসময় কারেন্ট সমান থাকবে, তাই আই। আর এই উপরে আমরা যখন একটা আরএলসি সিরিজ সার্কিটে ভেক্টর ডায়াগ্রাম দেখেছিলাম, এই উপরে দেখিয়েছিলাম ভিএল আর নিচে দেখিয়েছিলাম ভিসি। কারণটা কি, কারণ ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে ভোল্টেজ থেকে কারেন্ট কত ডিগ্রি এগিয়ে থাকে, 90 ডিগ্রি এগিয়ে থাকে। আবার ইন্ডাকটিভ সার্কিটে কি হয়, ভোল্টেজ থেকে কারেন্ট কত ডিগ্রি পিছিয়ে থাকে, 90 ডিগ্রি পিছিয়ে থাকে। তাহলে আলটিমেটলি একজন আরেকজন কত ডিগ্রি আছে, এই ভিএল আর ভিসি দুজনের মধ্যে পার্থক্য কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর এই ভিএল সমান ভিসি, তাহলে ভিএল আর ভিসি যদি সমান হয় আলটিমেটলি সার্কিটের মধ্যে ভোল্টেজ ড্রপ একজন আরেকজন কি করবে, অপোজ করবে, কারণ এর দিকে এইদিকে এর দিকে এইদিকে, তার মানে একটা হচ্ছে পজিটিভ, ধরো একটা হচ্ছে পজিটিভ 50 বল এই যে ভিএল এর মান, আর যেহেতু ভিসি নিচের দিয়ে গেছে তার মানে হচ্ছে নেগেটিভ প্লাস দিলাম, তাহলে নেগেটিভ কত 50, তাহলে ক্যালকুলেশন করলে কত 50 মাইনাস 50 ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে এখানে রিঅ্যাক্টিভ ভোল্টেজ ড্রপ 0 হবে। তাহলে শুধুমাত্র কে থাকবে, কারেন্টের দিকে কে যায়, কারেন্ট আর রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ একই দিকে থাকে, তাহলে এখানে এই সার্কিটের মধ্যে শুধুমাত্র ভি বলতে থাকবে হচ্ছে ভি আর, অর্থাৎ এই রেজিস্ট্যান্স আর তে যে ভোল্টেজ ড্রপটা হবে শুধু সেইটুকুই কি করব আমি দেখাবো। এই সার্কিটে ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ, ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ দুইটাই 0, দুইটার সমষ্টি কি হবে 0 হবে। আর এই সার্কিটে ভোল্টেজ বলতে কাকে বোঝাবো, শুধু রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ যেটা সেটাকে আমরা বুঝাবো। এবার দেখবো এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টরটা কত হয়। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা কি, পাওয়ার ফ্যাক্টরকে প্রকাশ করি আমরা cos phi দ্বারা, এর ফর্মুলা হচ্ছে R বাই Z। এখন লক্ষ্য করি R এর মান তো R রইল, রেজোনেন্স কন্ডিশনে Z এর মান কি হবে, রেজোনেন্স কন্ডিশনে Z এর মান কি হবে, R এর সমান হবে,
তার মানে এই জেড এর পরিবর্তে আমি কি বসাতে পারি রেজোনেন্স কন্ডিশনে আর বসাতে পারি, তাহলে টোটাল ক্যালকুলেশন মান কত 1, তার মানে হচ্ছে cos phi সমান কত 1, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান কত থাকবে একক থাকবে। কারণটা কি, কারণ তখন সে কোন সার্কিটের মতো আচরণ করবে, পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে আচরণ করে। পিওর রেজিস্টিভ সার্কিটে কি ঘটে, পিওর রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোনো ব্যবধান থাকে না, দুজন ইন ফেজে একই ফেজে থাকে। তার মানে হচ্ছে এইরকম একটা চিত্র আঁকবো, এইদিকে যাচ্ছে হচ্ছে ভোল্টেজ আর এইদিকে হচ্ছে যাচ্ছে কারেন্ট, এরকম। তার মানে এটা একই ফেজে আছে দুজন, তাই পাওয়ার ফ্যাক্টর কত 1। এখন আমরা জানবো সিরিজ রেজোনেন্স কোথায় প্রয়োগ করা হয়, কেন সিরিজ রেজোনেন্সটা ব্যবহৃত হবে। সিরিজ রেজোনেন্সের সময় যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় তার নাম হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি হয়। নরমালি আমাদের ফ্রিকোয়েন্সি যে এরকম 50 হার্জ, কিন্তু এখানে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থাকবে তার মান কিন্তু অনেক অনেক বেশি হবে। তাহলে দেখো কোথায় কোথায় ব্যবহার করা হয় সিরিজ রেজোনেন্স। প্রথম হচ্ছে রেডিওতে টিউনিং কাজে, রেডিও বা টিভিতে টিউন করার কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। অসিলেটর সার্কিটে, অসিলেটর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে, সেটা হচ্ছে অসিলেটর। এই অসিলেটর সার্কিটে আমাদের সিরিজ রেজোনেন্স সার্কিট ব্যবহার করা হয়। কমিউনিকেশন সিস্টেম, ভোল্টেজ এমপ্লিফায়ারে ভোল্টেজ বিবর্ধনের কাজে ব্যবহার করা হয়। কমিউনিকেশন সিস্টেমে সিগন্যাল প্রসেসিং এ, অর্থাৎ আমরা যোগাযোগ করি ফোনে বা বিভিন্ন ধরনের মাধ্যমে, স্যাটেলাইট যোগাযোগ হতে পারে, বিভিন্ন ধরনের মাধ্যম, সেই মাধ্যমগুলোতে কমিউনিকেশন সিস্টেমে সিগন্যাল প্রসেসিং করতে এই আমাদের রেজোনেন্সটা দরকার, সিরিজ রেজোনেন্স দরকার। এবং সর্বশেষ উচ্চ ফ্রিকোয়েন্সি ফিল্টার সার্কিটে। ফিল্টার সার্কিট মানে ফিল্টার সার্কিট হচ্ছে এমন একজন সার্কিট যেটা হচ্ছে ফিল্টারিং করে, বিশুদ্ধ করে, পরিষ্কার করে, এরকম আছে না। তাহলে এই ফিল্টার সার্কিটে আমাদের ফিল্টারিং কাজে এই উচ্চ ফ্রিকোয়েন্সি অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দরকার সেখানে, তাই সেখানে কি সিরিজ রেজোনেন্স সার্কিট তৈরি করা হয়। তাই শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।